হ্যালো ভিউয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কুকিং রেসিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে সবার সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে গরুর মাংস ও আলু দিয়ে কারি, মানে একটু ঝোলঝোল করে রান্না। গরুর মাংসের আলু দিয়ে কারি। ঈদের সময় গরুর মাংসের ভুনা, গরুর মাংসের রোস্ট, গরুর মাংসের কালা ভুনা, গরুর মাংসের শাহী ভুনা, মুরগির রোস্ট, মুরগির ভুনা, সব কিছুর পাশাপাশি গরুর মাংসের এই কারিটা বা এই ঝোল তরকারিটা আপনার টেবিলে রাখতেই পারেন, মন্দ হবে না মনে হয়। আপনারা হয়তো ভাবতে পারেন আলু দিয়ে গরুর মাংসের ঝোল, এটা আবার কোনো রান্নার রেসিপি হলো কিনা, কিন্তু আমি আজকে একটু খুব সহজে এবং খুব অল্প তেলে কিভাবে গরুর মাংস দিয়ে আলু রান্না করা যায় সেই রেসিপিটা নিয়েই আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এবং অল্প তেলে রান্না করলে গরুর মাংস যে একেবারেই মজা হয় না সেটা কিন্তু ঠিক না। অল্প তেলে রান্না করেও যে মাংস অনেক টেস্টি এবং মজা হয় সেটা আপনারা আমার এই গরুর মাংসে কারির তরকারিটা রান্না করে খেলে বুঝতে পারবেন। আমাদের বয়স যখন 30-এর প্লাস কিংবা 40+ হয়ে যায়, তখন আসলে আমাদের বেশি মশলা বা বেশি তেল খাওয়া একেবারেই শরীরের জন্য ঠিক নয়। কিন্তু কোরবানি বলে কথা, মাংস তো খেতেই হবে, তাই একটু সাবধানতা অবলম্বন করলে আমরা যদি রান্নাটা করি তাহলে আমাদের এই সমস্যাটা আর হবে না। আর এমনিতেই তো বিভিন্ন রকম রোগ শোকে গরুর মাংসটা খাওয়া ডাক্তাররা নিষিদ্ধ করে দেয়, কিন্তু তাই বলে কি আমরা আমাদের এই জিহ্বা সামলাতে পারি? আমাদের তো গরুর মাংস প্রিয়, তাই আমাদের একটু গরুর মাংস খেতেই হবে। সেজন্য আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করে কম তেল কম মশলায় আমরা গরুর মাংসটা মজা করে বা টেস্টি করে রান্না করি, তাহলে আমাদের মনে হয় না বেশি একটা সমস্যা হবে। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের গরুর মাংসের কারি বা গরুর মাংসের ঝোলের তরকারি। আজকে আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। এখানে আমি ছোট ছোট রেগুলার সাইজের গরুর মাংসগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি হাড় এবং মাংস মিক্সড করে যে মাংসটা থাকে সেই মাংসটাই নিয়েছি। আমি কতটুকু কিভাবে কেটেছি আপনাদের দেখালাম, আর কীরকম মাংস নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি 1/2 কেজি পরিমাণে আলুগুলোও আমি কিভাবে কেটেছি আপনাদের দেখাচ্ছি। আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। আর যা যা মশলা লাগবে সেগুলো আমরা রান্না করতে করতেই দেখতে পাবেন। চলুন তাহলে আমরা রান্নায় চলে যাই। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি। আমি আজকে গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। এবং প্রথমেই আমি এই সরিষার তেলের ভিতরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তাই আমি এই তেলটার ভিতরে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ। একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখবো একটা পাত্রে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। আর আলুগুলোকে আমি কিভাবে ভেজে নিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদের। দেখুন আলুগুলো ঠিক এভাবে একটু লাল লাল হলে আপনারা নামিয়ে নেবেন। আমি যে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো। এখন আমি যে তেলটুকু থাকবে ওই তেলটাইতেই বাকি রান্নাটা শেষ করব। আমি এখন গোটা গরম মশলার ফোড়ন দিব। আমি এখানে দিয়ে দিলাম 3টা ছোট দারচিনি, 4-5টা এলাচ, একটা তেজপাতা টুকরা করে দিয়ে দিলাম। এখন আমি তেলে একটু ভেজে নিব। গোটা গরম মশলাগুলো তেলে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সেই কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি সেই তেলে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে আমি এখানে
পেঁয়াজ এবং রসুন একটু ভালো করে ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদার গুঁড়া। আমি আদার গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিলেই চলবে, কোনো সমস্যা হবে না এতে। এরপরে আমি আদা এবং রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, যেহেতু আমরা তেল কম দিয়ে রান্না করছি তাই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, এবং তা না হলে সব মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপরে আমি ভাজা হয়ে গেলে আদা রসুন এবং পেঁয়াজ আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে আমি এখন বাকি মশলাগুলো মিশাবো। প্রথমে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গরুর মাংসের মশলা। এই গরুর মাংসের মশলাটা আমি বাসায় তৈরি করেছি। কিভাবে গরুর মাংসের মশলা বাসায় তৈরি করতে হয় সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। একটু ঝাল বেশি খাই আমরা, তাই একটু ঝালটা 2 টেবিল চামচ পরিমাণে দিলাম। ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, আপনি বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন, যে যেরকম ঝাল খায় সে পরিমাণে ঝালটা দিবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণে ঝালটা দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আমি এখন সমস্ত মশলাগুলো কষিয়ে নিব। এবং এরপরে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আমি ভালো করে মশলাগুলো সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব এবং মশলাগুলো ভালো করে কষাতে দিব। ফিরে আসছি তাহলে মশলাগুলো কষানো হয়ে গেলে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি, যে আমার স্প্যাচুলার মধ্যে মশলা লেগে রয়েছে সেটার জন্য আমি একটু সামান্য পানি ব্যবহার করব। এখন আমি ভালো করে মাংসগুলোর সাথে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। গরুর মাংস থেকে একটা আলাদা পানি বের হয়, সেই পানিটা বের হওয়া পর্যন্ত আমি ঢাকনা থেকে ঢেকে রেখে দিব 1 মিনিটের মতো। তাহলে আমি ফিরে আসছি 1 মিনিট পর। আমার 1 মিনিট হয়ে গিয়েছে, দেখুন গরুর মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব সে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে মাংসের সাথে আলুগুলোর সাথে মিশাতে থাকবো। মাংসের সাথে সে আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণগুলো আবার মাংস এবং আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। আমার মাংসটা অনেকটা 50% কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোল দিব, কারণ আমি আগেই বলেছি আপনাদের যে আমি এখানে আলু দিয়ে গরুর মাংসের ঝোল বা কারি রান্না করব। সেজন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি আরও পানি দিব, কারণ আমি এটা একটু ঝোল রাখবো। এটা সম্পূর্ণ রান্না সেদ্ধ হওয়ার পরে একটু ঝোল থাকবে, সেজন্য আমি আরও 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। সর্বমোট আমি এখানে 2 কাপ পরিমাণে পানি ব্যবহার